দিন। পৃথিবী থেকে হারিয়ে যাওয়া শিশুরা অফুরান জীবন নিয়ে সেখানে হাসে, খেলে, নাচে, গায়। সুনীল আকাশে ওরা অনন্ত নক্ষত্রের মতো দ্যুতিময়। কোনো পিছুটান নেই, নেই কোনো তাড়া, কেবল আনন্দ আর আনন্দ আছে। হঠাৎ একদিন আলোড়িত হলো স্বর্গের ভূমি। কেউ কি আসছে? কত দূর থেকে আসছে? কি হয়েছিল তার? কে সে? বাচ্চারা, তোমরা চুপ করো। কিছুক্ষণের মধ্যে আমাদের মাঝে একটি নতুন আত্মা আসছে, যে কোনো মুহূর্তে জেগে উঠবে। যতটুকু জানি ওর নাম দীপ। স্যার, আমাকে আর মারবেন না স্যার, আমার খুব কষ্ট হচ্ছে। আর না, আর পারছি না। কে ও? কাঁদে কেন? স্যার, এভাবে মারলে আমি সত্যি সত্যি মরে যাব তো। এই বোকা ছেলে, আর কেঁদো না। মা, আমাকে একটু পানি দাও, আমার খুব কষ্ট হচ্ছে। আমি কোথায়? এটা তো হাসপাতাল নয়। তোমরা কারা? আমরা এই স্বর্গের ছেলে। এটা স্বর্গ। এটা স্বর্গ? বাহ, এ তো খুব সুন্দর। আমি স্বর্গের কথা অনেক শুনেছি, কিন্তু কখনো দেখিনি। তোমরা স্বর্গের ছেলে মেয়ে? হ্যাঁ, আমরাও পৃথিবীতে ছিলাম। এটা অনন্তকালের জীবন। আমাদের যাদের দেখছো, আমরা সবাই মরে গেছি। এ জীবনের কোনো শেষ নেই। তুমি কিভাবে মরে গেলে বলো না আমাদের। আমি খুব কষ্ট পেয়ে পেয়ে মরেছিলাম। আমাদের ক্লাস টিচার নাম ডাকছিলেন, আমি কি যেন লিখছিলাম। লিখতে লিখতে কখন যে আমার নাম ডেকেছিলেন বুঝতে পারিনি। তাই নাম ডাকা শেষ হলে আমি স্যারকে বললাম, স্যার, আমার নাম তো ডাকলেন না। এই কথা শুনতে তিনি প্রচন্ড রেগে গেলেন, আমাকে অনেক মারলেন। স্যারের প্রচন্ড মারধর দেখে ক্লাসের সব ছাত্ররা বাইরে চলে গেল। টিফিনের ঘন্টা পড়লো। আমি টিফিন খেয়ে চুপচাপ বসে রইলাম। ইংরেজি ক্লাসে স্যার আমাকে একটি ইংরেজি বানান ব্ল্যাকবোর্ডে লিখতে বললেন। আমি ব্ল্যাকবোর্ডে ইংরেজি বানানটা লিখলাম, কিন্তু কোথায় ভুল হলো আমি বুঝতে পারিনি। তাই স্যার আমাকে বেত দিয়ে প্রচন্ড মারলেন।
আমার গায়ে বুকে পিঠে বেতের দাগ হয়ে গিয়েছিল। এত মারার পরও স্যার আমাকে হেডমাস্টার স্যারের কাছে নিয়ে গেলেন। হেডমাস্টার স্যারও আমার গায়ে প্রচন্ড মারলেন। অনেক মার খাবার পর আমি বাড়ি ফিরলাম। বাড়ি ফিরে আমি মন খারাপ হয়ে বসে রইলাম। মা এসে আমার গায়ে হাত বুলিয়ে আদর করলেন এবং দেখলেন আমার গায়ে ভীষণ জ্বর, গায়ে অনেক বেতের দাগ। মা আমার অসুস্থতা দেখে হাসপাতালে নিয়ে ঘুরলেন, কিন্তু হাসপাতালে কোনো কেবিন খালি ছিল না। তাই অবশেষে মা আমাকে বাড়ি নিয়ে আসলেন। বাড়িতে নিয়ে এসে আমার জামা খুলে আমাকে শুইয়ে দিলেন। আমি তখন মনে করলাম যেন আমি নিঃশ্বাস নিতে পারছি না, আমার কলিজা যেন ফেটে যাচ্ছে। অনেক কষ্ট পেতে পেতে কখন যে আমি মরে গিয়ে তোমাদের এই স্বর্গে এসে পড়লাম বুঝতেই পারিনি। ওকে বাচ্চারা, ভেরি ফাইন, খুব সুন্দর হয়েছে এতক্ষণের রিহার্সাল। আই মাস্ট সে একটা 10 মিনিটের ব্রেক নাও, বাকিটার পরে। হ্যাঁ, এ কেবল নিছক একটি নাটকের মহড়ার দৃশ্য নয়, বরং দিনের খোলা আলো হাওয়া রোদ্দুরের ভেতর থেকে একটি অবুঝ প্রাণ হারিয়ে গেছে, এ তারই গল্প। এ গল্প সভ্য শহুরে মানুষের জীবন থেকে নেওয়া। দীপু ইসলাম, মৃত্যুকালে তার বয়স ছিল 12 বছর। পোস্টমর্টেম রিপোর্ট অনুযায়ী আঘাতজনিত কারণে রক্তক্ষরণ এবং রক্তক্ষরণের ফলে স্নায়ুবৈকল্য ঘটায় তার মৃত্যু হয়। শরীরে আঘাতের কারণে দীপুর স্নায়ুবৈকল্য ঘটেছিল, কিন্তু যে শিক্ষক তাকে আঘাতে আঘাতে জর্জরিত করেছিলেন তার কি ঘটেছিল তা আমরা জানি না, কিন্তু আমরা জানতে চাই। আমরা গিয়েছিলাম দীপুর বাড়িতে। বাড়িতে পাড়া একটা শূন্যতার অনুভূতি আমাদের আচ্ছন্ন করে। কি যেন নেই এখানে, সবই আছে কিন্তু কোথায় যেন বেজে চলেছে একটা শূন্যতার সুর। আমরা কথা বলেছি দীপুর মায়ের সাথে। সন্তানকে হারিয়ে ভীষণ ব্যথাতুর অশ্রুকাতর একজন মা। সন্তানের পড়ার বই যেখানে ছিল মায়ের হাতের যত্নে তা তেমনই আছে। বাবার এমন বাইরেছে মাথাতে বাতা পর্যন্ত বাবার কেটে লেছে। বাসায় আইসে ডেলি আয়া একটা টিভি আসলে বাবার লিগা কার্টুন ছবির লিগা ডিশের লাইন লইছি। কত কষ্ট করে বইনে টাকা দেয়, লাইন ছেড়ে দাও মাস্টাররাও। না আমি কার্টুন ছবি দেখুন না আপা, এই কার্টুন ছবি দেখে এদিন আয়া আর শার্ট ছুট কিছু খুলে নাই। আয়ান হুইয়া পড়ছে আমি কাইতে। কি বাবা তুমি তো হুইয়া পড়ছো আজকে সতিনি করো না, টিভি ছাড়ো না? আমার ভাল লাগে না, আমার খালি মাথা ঘুরায়। আমি কে তোমার কি হয়েছে? ও কইতে পারি না কি হয়েছে। পরে শার্ট খুলছি মতন দিয়ে একটা বাড়ি দিছে, ফুলে গেছে কালো হয়ে গেছে। গো তোমার কি আর বাড়ির ডাক? তো মা কিছু কইও না, চুপ থাকো। আমি তোমার কইছি কান্দা দিছে আমি স্কুল আর পড়ুম না, তো তুমি আমার স্কুলে রাখছো। এরকম কান্দা দিছে বলে শার্ট শুট খুলে দি। আমি একটা বাড়ি, পিঠে বাড়ি, মান্দায় বাড়ি, বুকে বাড়ি, গাড়ি মেঝে বাড়ি, এমনি মায়ের মারে পোলা পান্ডে। বলে কে মারছে? ম্যাডাম আপায় মারছে, আবার হেডমাস্টারও মারছে। কে বাবা তুমি কি করছো? আমি একটুখানি ভুল করছি। ও বাবা তুমি কি ভুল করছো? ইংলিশে আমার নাস্তা লেখতে দিয়েছে মা, আমি একটু উল্টা লেখছি, একটু ভুলে আছে। কি লেখা দিনে ভুলেছে মা, আমি কইতে পারি না মা। ও মা আমার বাবা কত সুন্দর সুন্দর লাগছে। অভিযুক্ত ইংরেজি শিক্ষক এবং প্রধান শিক্ষকের হাতে প্রচণ্ড মার খেয়ে দীপু যখন বাড়ি ফিরল তখন তার গায়ে অনেক জ্বর। কি জ্বর আনছে? জ্বর আর কমে না। পরে বড় ডাক্তার আইছে, দেখা পরে কয়েক অক্সিজেন লাগো। তাড়াতাড়ি জ্বর আইলে বেলে মেডিকেল কাপড় খুলে রাখে।
খুলে খালি পানি ডালো অক্সিজেন লাগাইছে খালি করে খালি মনে করে পরে ডাক্তারে কর শরীরে কি এর দাগ পরে আমি কই না পরে জামাই কইতাছি কি মনে মাস্টাররা পিটাইছে ওর ভিতরে অনেক ভয় হয়েছে আমরা গিয়া মাস্টারে নিয়ে আইসা আর একটু বয়টা ভাঙলে বাচ্চাটা কিছুটা ভয় ভাঙলে এমনি পিটায়। কিন্তু দীপুর ভয় ভাঙাতে শিক্ষকদের কেউই আসেননি। মৃত্যু যন্ত্রণায় কাতরাচ্ছিল তখন অসুস্থ দীপু। আমার লোক কইছে মা আমার খালি মাথা ঘুরায় আর খালি ভিতরে দিন কি মুখ ফালদা উঠে জল মানে খালি একটা চিপ মারে। কি লেগে বাবা তুমি ডরাইছ? এমনি কিছু জিজ্ঞেস করলে বলতো না কিছু এই কইছে আর কইছে মা হৃদয় আয় নাই ও আমার বাসায় নিয়ে চল এই কথা কইছে আর কিছু কইতে পারে না। পরে ওই বেটি কয় কি বাচ্চাটার গলা মোলা হুগায় গেছে অক্সিজেন লাগালে কিছু খাওয়ান যায়? ওর কিচ্ছু খাওয়ান যায় না, চাবাইতে পারবো না, অক্সিজেন লাগালে কি চাবাইতে পারে? কিছু খাওয়াইতে পারবো না, পাতলা জিনিস হলে খাওয়াইতে পারতো। ওর ওই বেরিতে একটু দুধ চাইয়া নিয়ে 2 চামচ দুধ খাওয়াইছে। আর কতক্ষণ পরে জামাই রক্ত লই আইছে, কতক্ষণ পরে বাবা ইটুনি করে ঘুমাই রইছে। নাই বাবা আমি যাই আমার বিদায় দাও, আমার দিব না কিছু কয় নাই ও মা আমি যাই বাবা রে। ও আমারে কত আশা দিছে তোমারে কামাই কইরা খাওয়াবো। ও বাবা আমি বড় স্কুলে কইরা মানুষ তোর চাকরি করে খাওয়াবো। দরিদ্র পরিবারের একমাত্র ছেলেটির জন্য পয়সা জমিয়ে খেলনা কিনত তার বোনেরা। প্রিয় খেলনাগুলো আজও সাজানো আছে, শুধু দীপু নেই। বোনের চোখের অশ্রু হয়ে এখন দীপুর বেঁচে থাকা। আদরের ছোট ভাই এখন আর আপু বলে ডাকে না। ভাইয়ের স্মৃতি দুঃসহ হয়ে কেঁদে ফেরে তার বুকে। দীপুর বাবা রিকশার বডি তৈরির মিস্ত্রি। শোকে আজ তিনি পাথর হয়ে গেছেন। কান্নায় আর্দ্র অনুভূতির বদলে তিনি প্রাথমিক বিদ্যালয়ের শাস্তি সম্পর্কে তার সুস্পষ্ট মত ব্যক্ত করেছেন। হ্যাঁ, বাচ্চাদেরকে শাস্তি হিসেবে এইভাবে মারে না, গরুর মতন পেরো না, এইভাবে মারা উচিত না। তাদেরকে মায়া আদর চিহ্ন দিয়া পড়াইতে হয়। কথা বলেছি এই মামলার তদন্তকারী কর্মকর্তার সাথে। ময়নাতদন্ত রিপোর্টে ডাক্তারি বোর্ড যারা ছিলেন তারা মতামত দিয়েছেন যে এটা হত্যাজনিত একটা আঘাতজনিত মৃত্যু, হত্যা আর কি। আঘাতের ফলে তার রক্তক্ষরণ হয়েছে, স্নায়ুবৈকল্য ঘটছে, স্নায়ুবৈকল্য ঘটনার কারণে তার মৃত্যু হয়েছে। আমি যখন তার ডেড বডি যখন কবর থেকে তুলে যখন ইনকোয়েস্ট করলাম, সেক্ষেত্রে আমি তার শরীরে সেরকম জখম পাইনি যে জখমের কারণে মৃত্যু হয়। কিন্তু যখন ডাক্তাররা এই সব ব্যবচ্ছেদ করলো, যখন এই চামড়াটার ব্যবচ্ছেদ করার পরে ওর ভিতরে অনেক আঘাত পেয়েছে, যে আঘাতজনিত কারণে তার মৃত্যু হয়েছে বলে তারা অপিনিয়ন দিয়েছে। শুধু আমরা বাইরে থেকে অতটা বুঝতে পারিনি, যারা গার্ডিয়ান আছে তারাও হয়তো সেটা বুঝতে পারেনি, কিন্তু ভিতরে চামড়ার নিচে আঘাতটা ছিল। ফলে হয়তো যে বেতের বাড়িটা খেয়েছে সেই বাড়িতে বাসায় এসে মিলে গেছে, কিন্তু ওর ভিতরে আঘাতটা রয়ে গেছিলো, যার ফলে তার মৃত্যু হয়েছে। এটা পোস্টমর্টম রিপোর্ট এটাই সাপোর্ট করছে। আমি একজন পুলিশ অফিসার, সর্বোপরি আমি একজন পিতা, আমারও ছেলে মেয়ে আছে, তারা দুজনেই স্কুলে পড়ে। স্কুলের পড়াশোনার বিষয়ে শাস্তি হিসেবে প্রহরটাকে আমি কখনোই সাপোর্ট করি না। এমনি বাচ্চাদেরকে উৎসাহিত করা উচিত, বিভিন্নভাবে তাদের কাছে পড়া আদায় করে নেওয়া উচিত, কিন্তু প্রহার করে বাচ্চাদের কাছ থেকে পড়া আদায় করাটা আমি মেনে নিতে পারি না। দীপুর খেলার সাথে ছিল ওর বোনের ছেলে হৃদয়। আমরা প্রতিদিন গেলে যদি বাসায় যাই না, মানে খেলতে যেত না, আমি বেশি জিততে পারতাম না ক্যারাম বোর্ড খেলায়। দীপু মামা আমাকে অনেক খেলা শিখাইছিল, ক্যারাম বোর্ড খেলা শিখাইছে, মানে কিভাবে মারলে পকেটে গুটি যাবে এরকম শিখাইছে। হাসপাতালের বেডে শুয়ে দীপুর প্রশ্ন ছিল, মা হৃদয় আসেনি? আর কইছে মা হৃদয় আয় নাই, ও আমার বাসায় নিয়ে চল। এই কথা কইছে, আর কিছু কইতে পারে না। আকাশের ওপারে আকাশ, মেঘে ঢাকা আকাশের কোন সে আড়ালে দীপু আছে আমরা জানি না।
এই এলিজি দীপুর জন্য। আর কোন এলিজি লিখতে চাই না আমরা, আর না। বাচ্চারা থামো থামো, চুপ করো। দীপুর মতো আরেকটা শিশু মারা গেছে পৃথিবীর থেকে, ওকে ওর টিচার মেরেছে।